হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 2024-এর ম্যাথসের যে পিওয়াইকিউ সিরিজ শুরু করেছিলাম তার ভিডিও নাম্বার 6 দেখব। যে পরীক্ষাটা 30 ডিসেম্বর 2020 শিফট 2 হিসেবে পরিচালিত হয়েছিল। তা আজকের শিফটে 30টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো। ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার মধ্যে অ্যাঙ্গেল সি দেওয়া আছে 90 ডিগ্রি এবং দেওয়া আছে এসি ইজিক্যাল টু 8 সেন্টিমিটার হলে এবির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে একটা ত্রিভুজ যদি আমরা ড্র করি যেটার অ্যাঙ্গেল সি বলেছে 90, তাহলে এইটা সি ধরলাম, এইটা এ এবং এইটা বি, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এই সমকোণী ত্রিভুজটা আবার বলেছে সমদ্বিবাহু, যেখানে আমাদেরকে এসি ইজিক্যাল টু দেওয়া আছে 8 সেন্টিমিটার, তার মানে এইটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবার ত্রিভুজ তৈরির যে ফর্মুলা সেই অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল অপর একটি বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা দুটি বাহু এসি প্লাস বিসি যদি করি তাহলে দুটি বাহুর যোগফল অপর একটি বাহু অর্থাৎ এখানে এ বির থেকে বেশি হতে হবে, তাহলে ত্রিভুজটা আমাদের ফর্ম করাটা সম্ভব হবে। তো এখানে আমরা যদি দেখি তাহলে ত্রিভুজটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তার অতিভুজের যে দৈর্ঘ্য অর্থাৎ এখানে এ বির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমাদের বিসি বা এসি দৈর্ঘ্য থেকে অবশ্যই বেশি হতে হবে, কেননা অতিভুজের দৈর্ঘ্য সবসময় বাকি দুটো বাহুর যে কোনো একটির থেকে বড় হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এসি যদি 8 সেন্টিমিটার হয় আর এ বির যে দৈর্ঘ্য সেটা যদি এসির থেকে বড় হয়, তাহলে আবার ত্রিভুজটা বলেছে সমদ্বিবাহু, তার মানে দুটো বাহু সমান, তাহলে এসির যা দৈর্ঘ্য বিসির দৈর্ঘ্যটাও আমরা 8 সেন্টিমিটার বলতে পারি যেহেতু সমদ্বিবাহু। এবার আমরা যদি পিথাগোরাসের থিওরেম লাগাই, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটা আমরা বলতে পারি পিথাগোরাসের থিওরেম থেকে। তাহলে এখানে আমরা এ বির ভ্যালুটা বার করতে হবে, তাহলে বিসি এবং এসির ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এখানে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার যদি কমন নেই তাহলে 1 প্লাস 1 পড়ে থাকে, তার মানে এটা লিখতে পারি 8 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা এ বি স্কোয়ার পেলাম, তাহলে এ বি ইজ ইকুয়াল টু লিখতে পারি আন্ডার রুট 8 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2। 8 স্কোয়ার মানে একটা 8 বাইরে আর আন্ডার রুট 2, এইটা সেন্টিমিটার হয়ে যাবে আমাদের নির্ণয় এ বির মান। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। একটি অফিসে পুরো স্টাফদের গড় বেতন দেওয়া আছে মাসিক 3,560 টাকা, তার মধ্যে কর্মকর্তাদের গড় বেতন দেওয়া আছে 5,400 টাকা এবং নন অফিসার অর্থাৎ অফিসারদের বেতন গড় বেতন দেওয়া আছে 5,400 এবং নন অফিসার যারা অফিসার নয় তাদের বেতন গড় হচ্ছে 2,600 টাকা। তাহলে কর্মকর্তার সংখ্যা বা অফিসারের সংখ্যা যদি 12 জন হয় তাহলে সে অফিসে অকর্মকর্তা অর্থাৎ নন অফিসারের সংখ্যা কত হবে। তো এই অঙ্কটা আমরা মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট দিয়ে যদি করি তাহলে এখানে আমরা যদি লিখি অফিসার আর এখানে হচ্ছে নন অফিসার, তাহলে এইটাকে আমরা কী করবো মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট লাগাবো। তাহলে নন অফিসারদের যে মাসিক গড় বেতন অফিসারদের যে মাসিক গড় বেতন সেইটা আমাদেরকে দেওয়া আছে 5400 টাকা, আর নন অফিসারদের যে গড় বেতন সেইটা দেওয়া আছে 2600 টাকা এবং এদের যে অ্যাভারেজ সেইটা আমাদের দেওয়া আছে 3,560 টাকা। তাহলে এই দুটো মাইনাস যদি করি 5,400 থেকে 3,560 টাকা যদি মাইনাস করি তাহলে এটা আমাদের আসে 1,840 এবং 3,560 থেকে 2,600 টাকা মাইনাস করলে এটা আমাদের আসে 960 টাকা। এটা হচ্ছে আমাদের মিক্সচার অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী পেলাম। এবার যদি কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য যদি কাটি 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাই আমরা 4,24,96 আর 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে আমরা পাই 4,4 16 4 4 6 24, তাহলে 24:46, এইটা আমরা পেলাম অফিসার এবং নন অফিসারদের সংখ্যার রেশিও। এবার আমাদেরকে বলেছে কর্মকর্তা অর্থাৎ অফিসারের সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ এখানে আমাদেরকে 24-এর যে ভ্যালু সেইটা 24 ইউনিট যেটা পেলাম সেইটার ভ্যালু দেওয়া আছে 12 জন। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে 46 ইউনিটের। তাহলে 24-এর ভ্যালু যদি 12 হয় তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে পাচ্ছি, তাহলে 46-এর ভ্যালু কত হবে, 46-এর ভ্যালু হবে এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 23 জন হচ্ছে টোটাল আমাদের অকর্মকর্তা বা নন অফিসারের সংখ্যা, যেটা আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের 5 গুণ, ছোট সংখ্যাটি 24 হলে বড় সংখ্যাটি কত। তো এখানে আমরা দুটি সংখ্যা একটা এক্স এবং অপর সংখ্যা যদি ওয়াই ধরি এবং যেখানে আমরা ধরলাম যে এক্স যে সংখ্যাটা সেটা হচ্ছে ওয়াই থেকে বড়, তাহলে এখানে আমাদের শর্ত অনুযায়ী কী লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদেরকে বলা আছে পার্থক্যের যাদের যোগফল এক্স প্লাস ওয়াই এবং পার্থক্যের বলেছে 5 গুণ, তাহলে 5 গুণ কার এক্স মাইনাস ওয়াইয়ের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5x মাইনাস 5y। এবার এক্স ওয়াই যদি একদিকে নিয়ে যাই তাহলে 5x থেকে এক্সটা মাইনাস হবে, তার মানে এখানে আমরা লিখতে পারি 4x ইজ ইকুয়াল টু 6y বা x বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 6/4, তার মানে হচ্ছে 3/2। এইটা পেলাম আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে রেশিও। এবার এখানে আমাদেরকে বলেছে ছোট সংখ্যা বলেছে 24, ছোট সংখ্যা মানে আমরা কাকে ধরেছিলাম ওয়াইকে, আর এখানে ওয়াইয়ের ভ্যালু আমরা পেলাম কত 2, তাহলে 2 ইউনিটের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে 24, আর বড় সংখ্যাটি বার করতে বলেছে বড় সংখ্যাটা হচ্ছে 3 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 24 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 24/2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 3, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 12, তার মানে হচ্ছে 12 গুণিত 3, তার মানে হচ্ছে 36 পেয়ে যাবো আমরা বড় সংখ্যাটির মান, যেটা অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর।
6, 14 এবং 28 দ্বারা বিভাজ্য 500-র চেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজতে বলেছে। তার মানে এখানে আমাদেরকে বলেছে 6, 14 এবং 28 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা বার করতে হবে যেটা 500 সব থেকে কাছাকাছি যায়। তার মানে 6, 14, 28 দ্বারা বিভাজ্য করা যায় কোন সংখ্যাকে, সেটা হচ্ছে 6, 14 এবং 28-এর হচ্ছে লসাগু। তাহলে এখানে আমরা প্রথমে লসাগুটা বার করার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা দেখো 2 দিয়ে ভাগ দিলে এখানে হবে 3, এখানে 7, এখানে হবে 14। তারপরে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 3, 1 এবং 2। তাহলে এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 7 দিয়ে 14 আর এখানে 3 দিয়ে হচ্ছে 6। তাহলে 6, 14 হচ্ছে 84। এই 84টা আমরা পাচ্ছি এই তিনটে সংখ্যার লসাগু। এবার বলেছে সেই সংখ্যাটাকে আমাদের 500-র কাছাকাছি নিয়ে যেতে হবে। তার মানে এই সংখ্যা দ্বারা যদি তাদের লসাগুকে ডিভাইড করা যায় তাহলে আমরা বলতে পারি যে এদের লসাগুর যে মাল্টিপল সেইটাকে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হবে। তাহলে এবার আমরা 84কে মাল্টিপল করে সব থেকে 500-র কাছাকাছি নিয়ে যাব, কিন্তু 500-র থেকে কমে। তাহলে এখানে 84কে যদি আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করবো দেখো, 84কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4 4 16, 6, হাত থেকে 1, 4 32 আর হাত থেকে 33, 336। তারপরে দেখো 84কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 4 5 হচ্ছে 20, 0, হাত থেকে 2, 4 5 হচ্ছে 40, তারপরে এখানে পাচ্ছি 42, 420। তারপরে যদি মাল্টিপ্লাই করি 84কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো কত হচ্ছে 4 6 24, 4, হাতে থেকে 2, 6 48, 49, 50। তাহলে এখানে আমাদের 504 হয়ে যাচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে। তাহলে এখানে আমাদের এটা 500 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এটা গ্রাহ্য হবে না। অর্থাৎ আমাদের এখানে হবে 420 এমন একটা সংখ্যা যেটা 500-র কাছাকাছি সব থেকে বড় সংখ্যা, যেটা 6, 14 এবং 28 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। যদি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 194 হয় তাহলে x³ প্লাস 1/x³ এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে যেই টার্মটা প্রথমে দেওয়া আছে সেটা লিখবো। তাহলে x⁴ প্লাস 1 যদি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 194 হয় তাহলে x³ প্লাস 1/x³ এর ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। তো যেই টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 194। তাহলে x⁴কে আমরা কি লিখতে পারি? x-এর স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি সেম x-এর স্কোয়ার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা 194 লিখলাম। এবার আমরা ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যে ফর্মুলা সেটা হয় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এইটাকে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে কি লিখতে পারি দেখো, তাহলে লিখতে পারি x-এর স্কোয়ার প্লাস 1/x⁴ তার হোল স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 2 লিখলাম, আর a মানে হচ্ছে x-এর স্কোয়ার, আর 1b মানে হচ্ছে 1/x⁴। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করে লিখলাম ইজ ইকুয়াল টু 194। x-এর স্কোয়ার কাটলাম, তাহলে লিখতে পারি x² প্লাস 1/x⁴ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 194। এদিককার -2টা এদিকে গেলে প্লাস, তাহলে এখানে লিখতে পারি 196। নেক্সট স্টেপ আমরা লিখতে পারি x² প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 196। তার আন্ডার রুট করলে এটা আমরা পাই কত? এটা পাই 14। তাহলে x² প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু যখন 14 পেলাম তখন এই যে প্রসেস সেই ফর্মুলাটাকে আবার আমরা যদি এখানে লাগাই তাহলে লিখতে পারি x প্লাস 1/² 1 প্লাস x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে লিখতে পারি x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 14 প্লাস 2 তার মানে 16। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু লিখতে পারি আন্ডার রুট 16 তার মানে হচ্ছে 4। এবার বীজগণিতের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু a হয় তাহলে x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু হয় a³ মাইনাস 3a। এইটা হচ্ছে আমাদের বীজগণিতের একটা ফর্মুলা আছে, আইডেন্টিটি আছে। তো সেই আইডেন্টিটিটা এখানে কাজে যদি লাগাই তাহলে এখানে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু a³ মানে এখানে a জায়গা আছে 4/³ মাইনাস 3 ইন্টু 4। 4/³ মানে হচ্ছে 64 মাইনাস 3 4 12, তার মানে এখানে আমরা কত পাবো? 52 পেয়ে যাবো x³ প্লাস 1/x³ এর ভ্যালু, যেটা আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 45,000 টাকায় একটি প্রবন্ধ বিক্রি করে একজন মানুষ 10% হারায় বা 10% লোকসান হয়, তাহলে 15% লাভ করার জন্য তাকে কত পরিমাণে বা কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে? তো এখানে আমরা যদি ধরি যে সেই বস্তুটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তো সেইখানে আমাদেরকে বলেছে 10% লস হয়েছে। 10% লস মানে 100 টাকার উপরে সে বিক্রি করবে 90 টাকায়। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য 90 টাকা, সেইটার ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 45,000। তাহলে 90 এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 45,000 টাকা। তাহলে এখান থেকে আমাদের 100 ভ্যালু অর্থাৎ ক্রয় মূল্য কত হয়েছিল সেটা বার করতে হবে। তাহলে এখানে 90কে যদি আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করি, 90কে যদি আমরা 5000 দিয়ে মাল্টিপ্লাই করি, 90কে যদি 500 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের কত পাবো? তাহলে পাবো 45,000 টাকা। তাহলে 100কে যদি আমরা 500 দিয়ে মাল্টিপ্লাই করি সিমিলারলি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো এর ক্রয় মূল্যটা। তাহলে ক্রয় মূল্য কত হবে?
50,000 টাকা। তাহলে 50,000 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বলেছে 15% লাভ করার জন্য। 15% লাভ মানে হচ্ছে 100-র উপরে 15% লাভ, তার মানে হচ্ছে টোটাল আমাদের 115-র ভ্যালু বার করতে হবে। তাহলে 100-র ভ্যালু যদি এইটা হয় তাহলে 115 ভ্যালু কত হবে? তাহলে 115-র ভ্যালু হবে 50,000 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 115। এখানে দুটো শূন্য কাটলো, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি আসছে 500 মাল্টিপ্লাইড বাই 115। তাহলে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 500 আর হচ্ছে 5 হচ্ছে 75। তাহলে এখানে আমাদের হচ্ছে 57500, অর্থাৎ 57,500 টাকা হয়ে যাবে আমাদের 15% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে তিনটি সংখ্যার গড় বলেছে আমাদেরকে 880, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এখানে আমাদের তিনটি সংখ্যা, একটি এ, বি এবং 3 নম্বর সংখ্যা যদি সি ধরি, তাহলে বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে দেখো, প্রথম সংখ্যাটা যদি আমরা 6 ধরি আর দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমরা 3 এবং তৃতীয় সংখ্যাটাকে যদি 2 ধরি, তাহলে এখানে আমাদের এই যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটা আমাদের এখানে সিদ্ধ হচ্ছে। এবার এই সংখ্যাটাকে আমরা 6 না ধরে অন্য সংখ্যা যদি ধরি, তাহলে সেই মতো আমাদেরকে বি আর সি এর ভ্যালুটা চেঞ্জ করতে হবে, বা বি এবং সি এর ভ্যালুটা সেই রকমভাবে ধরতে হবে, বা এটা এক্স এবং ওয়াই ধরেও আমরা করতে পারি। তো এইভাবে যদি আমরা, এখানে বলেছে দ্বিগুণ, তার মানে এখানে 2, এখানে 3 গুণ মানে হচ্ছে 3, তাহলে 2 আর 3-এর লসাগু করে আমরা প্রথম সংখ্যাটাকে 6 ধরলাম, সেই অনুযায়ী আমাদের দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ, তার মানে হচ্ছে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, আবার হচ্ছে 2 আর 3 গুণ হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা সংখ্যা তিনটির মধ্যে একটা ইউনিট হিসেবে ধরে এইরকম ধরতে পারি যে এ যদি 6 হয় তাহলে বি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি 3 এবং তৃতীয় সংখ্যাটি হচ্ছে 2। এবার বলছে এদের যে অ্যাভারেজ বা এদের যে গড় সেটা আমাদেরকে দেওয়া আছে কত? 880। তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যার অ্যাভারেজ কত হবে? 6 + 3 + 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 6 আর 3 হচ্ছে 9 আর 2 হচ্ছে 11। তাহলে এখানে তাদের আমরা গড় পাচ্ছি 11/3। এই 11/3-এর যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে কত? 880। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে বলেছে কত? ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 2 এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু কত লিখতে পারি? 880 ডিভাইডেড বাই 11/3, এইটাকে আমরা লিখতে পারি 880 মাল্টিপ্লাইড বাই 3 ডিভাইডেড বাই 11। আবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা মানে 2 এর ভ্যালু, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 11 দিয়ে যদি 880 কাটি তাহলে এখানে 8 11 88 আর একটা শূন্য, তার মানে হচ্ছে 80 মাল্টিপ্লাইড বাই 3 2 6, 6 হচ্ছে 48, তার মানে 448, তার সাথে একটা জিরো, তার মানে হচ্ছে আমাদের ক্ষুদ্রতম যে সংখ্যাটির মান সেটা হবে 480, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। অনিল কুমার 24,000 টাকা সহজ সুদে ঋণ নিয়েছিলেন যত বছরে সুদের হারের মতো, অর্থাৎ এখানে বলেছে টাইমটা সুদের হারের সাথে সমান। তিনি যদি ঋণের মেয়াদ শেষে সুদ হিসেবে 19,400 টাকা প্রদান করেন তাহলে সুদের হার কত ছিল? তো এখানে আমরা এটা সরল সুদের যে ফর্মুলা সেটি দিয়ে করবো, যেখানে আমাদের বলেছে সুদের হার হচ্ছে টাইমের সাথে সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী I = PTR ডিভাইডেড বাই 100, এই যা হচ্ছে আমরা জানি। তাহলে এখানে সুদের যে পরিমাণ সেইটা আমাদেরকে দেওয়া আছে 19,440 টাকা, = পি মানে আমাদের আসল দেওয়া আছে 24,000 টাকা, টি মানে হচ্ছে আমরা যে কোনো একটা যদি ধরি সুদের হার বার করতে বলেছি, তার মানে এটাকে আমরা টিকে আর আর তো আর আমাদের যেহেতু দুটো সমান, তাহলে এখানে আর মাল্টিপ্লাইড বা আর লিখলাম, আর নিচে হচ্ছে আমাদের 100। এখানেও দুটো শূন্য, উপরেও দুটো শূন্য যদি আমি ক্যান্সেল আউট করি, আর এই দুটো শূন্য আর এই দুটো শূন্য যদি ক্যান্সেল আউট করি, তাহলে আমরা লিখতে পারি যে R² = 1944 ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে 24। এবার যদি এখানে দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে এখানে আমরা পাই কত? 8। আর 3 দিয়ে যদি 1944-কে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 3 6 18, 1 থাকে 14, 3 4 হচ্ছে 12, 2 4 3 8 হচ্ছে 24, অর্থাৎ 648 পাচ্ছি। এবার দেখো 8 দিয়ে যদি এটা কাটাই তাহলে 8 8 64 আর 8 8, তাহলে R² = আমরা পেলাম 81। তাহলে R = আমরা লিখতে পারি কত? 9 লিখতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুদের হার ছিল 9%, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একজন ব্যক্তি ঠিক একবার একটি বৃত্তাকার পুকুরের চারপাশে হাঁটছেন। যদি তার ধাপটি 44 সেন্টিমিটার লম্বা হয় এবং সে পুকুরের চারপাশে 700টি পদক্ষেপ নেয়, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো একটা বৃত্তাকার পুকুরের চারপাশে হাঁটা মানে বৃত্তাকার যে পুকুরটা আছে তার পরিধি কভার করা। তো পরিধি যদি কভার করে তাহলে এখানে আমরা বৃত্তাকার যে পুকুরটি আছে তার ব্যাসার্ধ যদি r ধরি তাহলে তার পরিধি হয় 2πr আর তার ক্ষেত্রফল হয় πr²। তো এখানে 2πr আমাকে দেওয়া আছে, অর্থাৎ বলেছে 700টি পদক্ষেপ হাঁটে এবং একটি যে পদক্ষেপ অর্থাৎ ধাপের দৈর্ঘ্য হচ্ছে, একটি ধাপ হাঁটলে সে 40 সেন্টিমিটার যায়। তাহলে আমরা টোটাল বার করবো যে কটা ধাপ
700টি ধাপে সে কত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আমাদের পরিধি, অর্থাৎ 2πr এর সাথে সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2πr ইজ ইকুয়াল টু 700টি ধাপ এবং একটা ধাপের দৈর্ঘ্য হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা সে কভার করে সেইটা হচ্ছে একবার কভার করে পুকুরের পরিধি, আর এখানে বলেছে একবারই কভার করে, তাহলে এটা হচ্ছে আমাদের পরিধির সাথে সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু পাই মানে আমরা লিখতে পারি 22/7, আর আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা 700 মাল্টিপ্লাইড বাই 44 লিখলাম। তাহলে এখানে দেখো এইখানে 22 আর 2 হচ্ছে মাল্টিপ্লাই করে 44, আর এখানে 44 ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 7 আর 700 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি 4900, এটা হচ্ছে সেন্টিমিটার। 4900 সেন্টিমিটারকে যদি মিটার করি তাহলে এখানে আমরা লিখতে পারি 49 মিটার হচ্ছে আমাদের যে পুকুরটা দেওয়া আছে তার হচ্ছে ব্যাসার্ধ। এবার পুকুরের ক্ষেত্রফল তার মানে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। এবার পাই মানে হচ্ছে 22/7 আর আর স্কোয়ার মানে হচ্ছে 49 মাল্টিপ্লাইড বাই 49 এত মিটার স্কোয়ার, আর মিটার স্কোয়ারে আমাদেরকে বার করতে বলেছে। তাহলে 7 দিয়ে যদি 49 কাটি তাহলে এখানে পাবো 7। তাহলে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে 22 মাল্টিপ্লাইড বাই 49 মাল্টিপ্লাইড বাই 7। তাহলে দেখো 22কে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই 154 মাল্টিপ্লাইড বাই 49। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমাদের উত্তর আসে 7546, অর্থাৎ 7546 মিটার স্কোয়ার। এইটা হয়ে যাবে আমাদের পুকুরটির ক্ষেত্রফল, যেটা আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি সংখ্যার 4/5 সংখ্যাটির 3/4 থেকে 12 বেশি, তাহলে নম্বরটি বা সংখ্যাটি কত সেটা বার করতে বলেছে। তো এখানে আমরা সংখ্যাটি যদি এক্স ধরি তাহলে বলেছে সংখ্যাটির 4/5, তার মানে আমাদেরকে বলেছে 4/5 অফ এ নাম্বার। এটা বলেছে 4/5 সংখ্যাটির 3/4 থেকে 12 বেশি। তাহলে এই যে সংখ্যাটা সেটা হচ্ছে 3/4 মানে হচ্ছে 3/4 থেকে 12 বেশি, তার মানে 3/4 সাথে 12 অ্যাড হবে। তাহলে এইটা আমাদের এক্সগুলোকে একদিকে নিয়ে এসে সমাধান করে এক্সের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখি 4/5x মাইনাস 3x/4 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 12। এখানে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 20 হবে, লসাগু হবে। আর এখানে আমরা 4, তার মানে হচ্ছে 4×4 16 মাইনাস এখানে 5, তার মানে হচ্ছে 3×5 15x ইজ ইকুয়াল টু পাবো 12। উপরে যদি মাইনাস করি তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 20 মাল্টিপ্লাইড বাই 12, তার মানে 12 দিয়ে 24, তার মানে হচ্ছে 240 হচ্ছে আমাদের সংখ্যাটির মান, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটা দিয়েছে আমাদেরকে সিম্পলিফিকেশন থেকে। তো এটা দুটো পার্ট, প্রথমে উপরেরটা এবং তারপরে নিচের পার্টটা সমাধান করে আমরা ডিভাইড করব। তো উপরের পার্টটা যদি প্রথমে সমাধান করি তাহলে কি আছে দেখো 12.25 মাল্টিপ্লাইড বাই 7/8, এখানকার অফ মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই 56 মাইনাস 9। 8 দিয়ে যদি 56কে কাটি তাহলে হচ্ছে 27×56, তার মানে এখানে পাবো 7। তাহলে এটা আমরা লিখতে পারি যে 12.25 প্লাস 7 আর 7 মাল্টিপ্লাই করলে পাই 49 মাইনাস 9, তার মানে এটা আমরা পাবো এখানে হচ্ছে 40। আর 40-এর সাথে যদি 12.25 অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাবো 52.25। এইটা হচ্ছে আমরা উপরের পোর্শনটার ভ্যালু পেলাম। এবার নিচের পোর্শনটার ভ্যালু যদি আমরা বার করি তাহলে এখানে দেখো 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই 5 মাল্টিপ্লাইড বাই 10.25, এটা হচ্ছে প্লাস 10/9 মাল্টিপ্লাইড বাই অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, তাহলে এইটা হচ্ছে আমরা ভিতরে লসাগু করব। তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 535 মাইনাস 4 দিয়ে হচ্ছে 8, এখানে হচ্ছে -2। তাহলে এইটা যদি 10 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এখানে 5 আর 5×25 হচ্ছে 125, তার মানে এখানে আমরা লিখতে পারি 51.25 প্লাস 10/9 মাল্টিপ্লাইড বাই 35 থেকে যদি 8 মাইনাস করি তাহলে এখানে পাই 27/10 মাইনাস 2, এইটা হচ্ছে 3, আর এখানে হচ্ছে 10 কাটলো তাহলে হচ্ছে 51.25, এখানে হচ্ছে 3 মাইনাস 2, তার মানে হচ্ছে +1, তাহলে এটা আমরা লিখতে পারি 52.25। তাহলে এটা নিচের পোর্শনের ভ্যালু, আর উপরের পোর্শনের ভ্যালু আমাদের 52.25। তাহলে 52.25 ডিভাইডেড বাই 52.25 কেটে গিয়ে আমাদের শেষ পর্যন্ত থাকছে 1, অর্থাৎ পুরো যে সিম্পলিফিকেশনের অঙ্কটা দেওয়া ছিল সেটার ভ্যালু আমরা পেলাম 1, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। যদি একটি আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 8% করে বৃদ্ধি করা হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বাড়বে বা কমবে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে x + y + xy ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্যকে যদি x এবং প্রস্থকে যদি y ধরি তাদের বৃদ্ধির ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এখানে বসাবো 10 + 8, আর এখানে হবে 10 মাল্টিপ্লাইড বাই 8 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 10 আর 8 যদি অ্যাড করি তাহলে এখানে পাবো 18 প্লাস এখানে হচ্ছে 0 0 যদি কাটি তাহলে এখানে আমরা হচ্ছে 0.8, তার মানে হচ্ছে 18.8
8% এত হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। একজন দোকানদার তার পণ্যের মূল্য চিহ্নিত করে যাতে 20% ছাড় দেওয়ার পরেও তিনি 8% লাভ করেন। তাহলে নিবন্ধের চিহ্নিত মূল্য খুঁজুন যার দাম বলেছে 500 টাকা। তাহলে এখানে আমাদেরকে এমআরপি বার করতে বলেছে এবং কস্ট প্রাইস বলেছে 500 টাকা বলা আছে। তো এমআরপি অর্থাৎ এমপি, যেটা এমআরপি যদি আমরা এমআরপিকে যদি আমরা এমপি এবং কস্ট প্রাইসকে যদি সিপি হিসেবে ধরি, তাহলে এমআরপি এবং সিপির মধ্যে একটা সুন্দর ফর্মুলা হচ্ছে এমপি বাই সিপি ইজ ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস, আর নিচে হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট। মানে যদি প্রফিট হয় তাহলে প্লাস প্রফিট, আর লস হলে হচ্ছে মাইনাস লস লিখবো। এইটা হচ্ছে আমাদের মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। তো এখানে আমাদেরকে বলা আছে ডিসকাউন্ট দেওয়া আছে, লাভ দেওয়া আছে এবং আমাদেরকে কস্ট প্রাইস বলে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এমপির ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ মার্ক প্রাইস। তাহলে এখানে আমাদের সিপি দেওয়া আছে 500 টাকা, বসালাম। এখানে বলেছে 100 প্লাস হচ্ছে প্রফিট দেওয়া আছে 8%, তাহলে 100-এর সাথে 8 যদি অ্যাড করি তাহলে উপরে আমরা পাবো 108 আর নিচে পাবো 20% ছাড়, মানে হচ্ছে 100 থেকে 20 বাদ দিলে আমরা এখানে পাবো 80। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এমপি অর্থাৎ মার্ক প্রাইস, মানে আমরা লিখতে পারি কত দেখো 108 মাল্টিপ্লাইড বাই 500 ডিভাইডেড বাই 80। তাহলে এখানে 0 0 কাটলাম, এইটা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে আমরা কত পাবো 4 পাবো, 2 দিয়ে কাটলে পাবো এখানে 25। আবার যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে পাই 2, আর এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে পাই 54, 2 দিয়ে এটাকে কাটলে পাবো 27। তাহলে এখানে দেখো 27 মাল্টিপ্লাইড বাই 25, এটা ক্যালকুলেট করবো কী করে, 27কে যদি আমরা 25 প্লাস 2 লিখি, তার সাথে 25-এর মাল্টিপ্লিকেশান 25 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাই 625, তার সাথে অ্যাড হবে কত 25 2 হচ্ছে 50। তাহলে 625 আর 50 যদি অ্যাড করি তাহলে এখানে আমরা পাই 675 টাকা হচ্ছে মার্ক প্রাইস ছিল, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল দেওয়া আছে 384 এবং তাদের এইচসিএফ বা গসাগু দেওয়া আছে 24। তাহলে এই ধরনের সংখ্যার কত জোড়া তৈরি করা যাবে, অর্থাৎ এই ধরনের সংখ্যা কত জোড়া হবে সেইটা আমাদেরকে বার করতে বলেছে। তো দুটি সংখ্যার গসাগু যদি 24 হয় তাহলে আমরা ধরতে পারি একটি সংখ্যা 24x এবং অপর সংখ্যা হচ্ছে 24y, যেখানে আমাদের x এবং y যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরস্পরের সাথে প্রাইম নাম্বার, অর্থাৎ যাকে বলে কোপ্রাইম। কোপ্রাইম মানে হচ্ছে x এবং y এর মধ্যে শুধুমাত্র একটা নাম্বার কমন আছে, সেটা হচ্ছে 1, বাকি কোনো নাম্বার এদের মধ্যে কমন নেই। তাহলে এই দুটি নাম্বার 24x এবং 24y ধরলাম, তাহলে সেই দুটি নাম্বার যে যোগফল সেটা দেওয়া আছে আমাকে 384। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 24x প্লাস 24y ইজ ইকুয়াল টু 384। এখান থেকে যদি 24টা কমন নিই তাহলে দেখো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের থাকে 384। তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 384 ডিভাইডেড বাই 24। এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 1, এটা হচ্ছে 16, তার মানে হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 16। এবার আমাদেরকে x এবং y এর এমন দুটি ভ্যালু নিতে হবে যেখানে x এবং y পরস্পরের সাথে মৌলিক হবে এবং তাদের যোগফলটা হবে কত 16। তাহলে এখানে আমরা কী কী ভ্যালু x এবং y এর নিতে পারি, তাহলে এখানে আমরা x এর ভ্যালু যদি y 1 নিই তাহলে ওয়ার ভ্যালু পরমাণু নিতে হবে, আর এই দুটি পরস্পরের সাথে মৌলিক, তাহলে সেইটা হচ্ছে 16, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারি। আবার এক্স এর ভ্যালু যদি 2 এবং ওয়াইয়ের ভ্যালু যদি 14 নিই তাহলে এইটা 16 হবে, কিন্তু এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না, কেননা হচ্ছে 2 আর 14 পরস্পরের সাথে মৌলিক নয়, তাহলে এইটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে 3 আর 13 যদি নিই তাহলে এইটা 16 হয়, এইটা আমরা নিতে পারি। তারপরে যদি দেখো 5 আর 11 যদি নিই তাহলে এটা 16 হয় আর পরস্পরের সাথে মৌলিক। তারপরে যদি 6 প্লাস 10 যদি নিই তাহলে এইটার যোগফল 16 হয়, কিন্তু পরস্পরের সাথে মৌলিক নয়, তার জন্য এটা আমরা কনসিডার করতে পারি না। তারপরে যদি 7 প্লাস 9 নিই তাহলে এটা 16 হয় আর পরস্পরের সাথে হচ্ছে মৌলিক হচ্ছে, তাহলে এই দুটো আমরা নিতে পারি। তাহলে এখানে আমাদের এইটা এবং এইটা, অর্থাৎ আমাদের টোটাল এরকম 4 পেয়ার বা 4 জোড়া সংখ্যা পাওয়া গেল। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। একটি কিউবয়েডের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 27 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। কিউবয়েড থেকে 3 সেন্টিমিটার পাশের বা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক কাটা যাবে? তো এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের জানতে হবে যে আমাদের বড় যে কিউবয়েডটা আছে সেই কিউবয়েডের যে আয়তন, সেই কিউবয়েড থেকে যতগুলো আমাদের কিউব তৈরি করা যাবে সেই কিউবগুলোর প্রত্যেকটার আয়তনের সাথে সমান হবে। প্রত্যেকটা সম্মিলিত যে আয়তন সেই আয়তনের সাথে কিউবয়েডের অরিজিনাল যে কিউবয়েডটা ছিল তার আয়তন সমান হবে। তাহলে এখানে আমরা যদি কনসিডার করি যে টোটাল এক্সটা ঘনক তৈরি করা যাবে, তাহলে এক্সটা ঘনকের যে আয়তন, একটা ঘনকের আয়তনের ফর্মুলা হয় তার বাহু কিউব, তার মানে হচ্ছে
3 কিউব, আর তার সাথে হচ্ছে যদি টোটাল এক্সটা ঘনক তৈরি হয় তাহলে এদের টোটাল আয়তন হলো এটা ইজ ইকুয়াল টু কার আয়তনের সাথে সমান হবে, কিউবয়েড বা আমাদের আয়তঘনের আয়তনের সাথে সমান হবে। আর আয়তঘনের যে আয়তন তার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 27 মাল্টিপ্লাইড বাই 18 মাল্টিপ্লাইড বাই 21, আর এখানে 3 এর কিউব মানে হচ্ছে 27। তাহলে 27 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে আমরা পেলাম 28 গুণিত 21। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য কি করতে পারি, 21কে আমরা লিখতে পারি 20 প্লাস 1, তার মানে হচ্ছে 20 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি 28 দুগুণে হচ্ছে 36, তাহলে 360 প্লাস 18, তাহলে এখানে হচ্ছে 8 7 3, অর্থাৎ টোটাল আমাদের 378টি কিউব পাওয়া যাবে, যেটা অপশন নাম্বার 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একটি ফার্মে পুরুষ এবং মহিলা কর্মকর্তার সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদেরকে 4:7। যদি 50 জন পুরুষ এবং 100 জন মহিলা অন্য জায়গায় শিফট করা হয় তাহলে যে অনুপাত সেটা হয় আমাদেরকে 7:12 দেওয়া আছে। তাহলে সংখ্যা নির্ণয় করতে হবে কার, ফার্মে স্থানান্তরের আগে পুরুষ কর্মচারীর সংখ্যা, অর্থাৎ স্থানান্তরের আগে যে পুরুষ কর্মচারীর যে সংখ্যা সেইটা কত হবে। তো এখানে আমাদের যে রেশিওটা সেইটা যদি ধরি, প্রথমে যে পুরুষের সংখ্যা সেটা যদি 4x এবং মহিলার যে সংখ্যা সেটা যদি 7x ধরি, তাহলে আমাদেরকে কী বলেছে দেখো, 4x থেকে কতজন বাদ দেওয়া হয়েছে, পুরুষ সেটা হচ্ছে 50 জন বাদ দেওয়া হয়েছে, আর 7x থেকে অর্থাৎ টোটাল যে মহিলা সংখ্যা সেখান থেকে বাদ দেওয়া হয়েছে 100 জন মহিলাকে। তারপরে এই যে রেশিওটা হয়েছে সেইটা হয়েছে 7/12। তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে দেখো, 7 দিয়ে যদি কোনাকুনি মাল্টিপ্লাই করি তাহলে 7 7 হচ্ছে 49 মাইনাস 700 ইজ ইকুয়াল টু 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 হচ্ছে 48x মাইনাস 5 60, তার মানে হচ্ছে এখানে 600। তাহলে 48টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 49 থেকে 48 মাইনাস করলে এক্স ইজ ইকুয়াল টু পাবো 700টার দিকে এসলে প্লাস হবে, আর 700 থেকে 600 মাইনাস করলে আমরা পাবো কত, 100। অর্থাৎ আমাদের এক্সের ভ্যালু পেলাম 100। এবার কী বার করতে বলেছে, স্থানান্তরের আগে আমাদের পুরুষ যে কর্মকর্তা ছিল তাদের সংখ্যা। তাহলে স্থানান্তরের আগে পুরুষ কর্মকর্তার সংখ্যা আমরা ধরেছিলাম 4x, তাহলে 4x এর সংখ্যা বার করতে হবে, অর্থাৎ 4 মাল্টিপ্লাইড বাই 100, তার মানে হচ্ছে টোটাল আমাদের যে সংখ্যা সেইটা হবে 400 জন, যেটা আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এ এবং বি একটি কাজ 20 দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে, বি সি সেই কাজ 30 দিনে করতে পারে। আবার বলেছে এ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সি এর থেকে দ্বিগুণ ভালো, অর্থাৎ এ বাই সি তাদের যদি এফিসিয়েন্সি ধরি তাহলে এখানে বলেছে যে সি এ সি এর থেকে দ্বিগুণ ভালো, তার মানে হচ্ছে এ এর এফিসিয়েন্সি সি এর ডবল। তাহলে এখানে আমরা সি এর এফিসিয়েন্সি যদি 1 ধরি তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এই কথাটা আমাদেরকে সেকেন্ড লাইনটা বলা আছে। তারপরে বলেছে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে, তাহলে এখানে আমাদেরকে বলা আছে এ প্লাস বি একসাথে কাজটি করে 20 দিনে। আবার বলেছে বি প্লাস সি কাজটি একসাথে করে 30 দিনে। তাহলে 20 আর 30-এর যদি লসাগু করি তাহলে পাই 60। এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ। তাহলে এখানে আমরা 20কে যদি 20 দিয়ে 60কে ভাগ করলে পাই 3, আর 30 দিয়ে 60কে ভাগ করলে পাই 2। তার মানে এখানে বলতে পারি যে এ এবং বি এর যে মিলিত এফিসিয়েন্সি সেটা হচ্ছে 3, এবং বি এবং সি এর যে মিলিত এফিসিয়েন্সি সেটা হচ্ছে 2। আবার এখানে আমাদেরকে পেয়েছি সেকেন্ড লাইন থেকে এ এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এইটা যদি আমরা এখানে বসানোর চেষ্টা করি তাহলে এখানে কি লিখতে পারি দেখো, এখানে এ এর এফিসিয়েন্সি যদি আমরা 2 বসাই, সি এর এফিসিয়েন্সি যদি 1 বসাই, তাহলে বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে তার মধ্যে সি এর যদি 1 হয় তাহলে বি এর কত হবে 1, আর এখানে যদি বি এর 1 বসাই তাহলে 2 প্লাস 1 হচ্ছে 3, আর 3টাই আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পেলাম বি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1। তাহলে বলেছে বি এর সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে, তাহলে বি এর টোটাল সময় লাগবে হচ্ছে টোটাল যে ওয়ার্কের পরিমাণ সেইটা ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি, তার মানে হচ্ছে টোটাল 60 দিন সময়ে বি কাজটি শেষ করবে, যেটা অপশন নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যা একটি নিখুঁত বর্গ করতে 60,065 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 60,000 যে 65 নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে আমরা এটিকে একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তাহলে এই সংখ্যাটাকে আগে আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করব, অর্থাৎ বর্গমূল করার চেষ্টা করব, তারপরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা এই নাম্বারটা থেকে বাদ দেওয়া মানে আমরা এই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা করতে পারি। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে 60,065। তাহলে এটাকে প্রথমে পেয়ারিং করবো, তাহলে 65 0 0 6, তাহলে 2 দিয়ে যদি দিই তাহলে এখানে হচ্ছে 2 2 হচ্ছে 4, আর 2 এর ডবল এখানে বসালাম 4, তাহলে এখানে 2 0 0। এবার দেখো এখানে 4-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, যদি 4-এর পাশে যদি 5 বসায় তাহলে এই পুরো 45কে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে বসাবো 5 5 25-এর 5, হাতে থেকে 2, তারপর যে 20 আর 2 22, সেটা 225-এর 200 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এখানে আমরা 4-এর পাশে যদি 4 বসাই তাহলে সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমার 4 4 16 6, হাত থেকে 1, 4 4 16, আর হাত থেকে 17। তাহলে এখানে আমরা যদি 4 বসাই, এখানে বসালাম 4, তাহলে এখানে আমরা বসাতে পারি কত 176। এখানে যদি মাইনাস করি তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে 4 2, আর এখানে হচ্ছে 65 নামলো। এবার এখানে আমরা নেব কত, এখানে নেব 24-এর
ডবল, তার মানে এখানে বলতে পারি 48। তাহলে 48-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দিয়ে 48-এর পাশে যেই সংখ্যাটা বসিয়ে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে এর কাছাকাছি যেতে পারি। তাহলে এখানে আমরা 48-এর পাশে যদি 5 বসাই, তাহলে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে 5 5 25, 5 হাত থেকে 2, 25 40, আর 2 হচ্ছে 42, 2 হাত থেকে 4, তারপর হচ্ছে 20, আর 2 হচ্ছে 24। তাহলে এটা আমরা পাচ্ছি কত? 2425। তাহলে এটা হচ্ছে সবথেকে কাছাকাছি। তাহলে এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, আর এটা পাচ্ছি 2425। তাহলে এখানে মাইনাস করলে 0 4। তাহলে এই 40 যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের 60,065 নাম্বারের মধ্যে এক্সট্রা আছে। 40 নাম্বারটা যদি না থাকতো তাহলে সেইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সেই যে প্রদত্ত নাম্বার সেই প্রদত্ত নাম্বার থেকে 40 মাইনাস করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। a প্লাস বি ইজ ইকুয়াল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 68, তাহলে এ কিউব প্লাস বি কিউব এর ভ্যালু কত হবে? তো এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা আমাদেরকে বার করতে বলেছে। তার আগে দেখবো যে এ কিউব প্লাস বি কিউবের মানটা বার করতে আমাদের কী কী রাশি বা কোন কোন রাশির প্রয়োজন হয়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা সেইটা আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা একটা ফর্মুলা হয় যেখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে এখানে দেখো আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু 10 আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 68 আছে, কিন্তু আমাদের এখানে এ বির ভ্যালুটা লাগবে। তাহলে এ বির ভ্যালুটা যদি আমরা এ প্লাস বি থেকে বার করতে চাই, তাহলে এ প্লাস বি উভয় দিকে যদি বর্গ করি, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি তো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 এর স্কোয়ার। তাহলে এখান থেকে ফর্মুলা ভাঙলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 10 এর স্কোয়ার, মানে লিখতে পারি কত? 100। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 68, তাহলে 68 এখানে বসালাম, প্লাস 2ab ইজ ইকুয়াল টু 100। তাহলে 2ab ইজ ইকুয়াল টু হবে 100 থেকে যদি আমরা 68 মাইনাস করি, তাহলে এখানে পাই 32। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমরা পাবো 32/2, তার মানে 16 পেয়ে গেলাম। এবার এখানে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা দেওয়া ছিল 10, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 68, মাইনাস এ বি মানে হচ্ছে 16, এইটা মাল্টিপল। তাহলে এখানে আমরা লিখতে পারি 68 থেকে যদি আমরা 16 মাইনাস করি, তাহলে এখানে পাই হচ্ছে আমরা 52। তাহলে 52কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাই 520। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যে ভ্যালু সেটা হবে 520, যেটা আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। 2 মাল্টিপ্লাইড বাই সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এইখানে এই যে অঙ্কটা আছে সেইটাকে আমরা সাইন টু দি পাওয়ার 6a কে এইরকমভাবে ভাঙতে পারি, সাইন স্কোয়ার এ তার কিউব প্লাস কস স্কোয়ার এ তার কিউব, এইভাবে ভেঙে আমরা কিউবের ফর্মুলা ভাঙতে পারি। বা এটা যদি আমরা সহজে করতে চাই তাহলে আমাদের ভ্যালু পুটিংয়ের যে মেথড সেইটাকে রপ্ত করতে হবে। ভ্যালু পুটিংয়ের মেথড অনুযায়ী একটা সহজ ট্রিক্স হলো যে যখন আমাদের রাশিটা সাইন থিটা কস থিটা এই আকারে থাকবে তখন আমরা ভ্যালুটা বসাবো থিটার ভ্যালু 0 অথবা 90 ডিগ্রি চেক করে বসাবো। আর ট্যান থিটা কট থিটা যখন থাকবে তখন আমরা থিটার ভ্যালুটা সবসময় ট্রাই করব যাতে 45 ডিগ্রি বসিয়ে আমাদের অ্যান্সারটা আসে। আর অপশানগুলো যখন আমাদের নিউমেরিক্যালসে আছে তখন আমরা ট্রাই করবো সবসময় ভ্যালু পুটিংয়ের। তাহলে এখানে আমাদের সাইন থিটা কস থিটা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি থিটার ভ্যালু থিটা ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমরা কী পাবো? দেখো প্রথমে আছে 2, সাইন থিটা যদি 0 বসাই তাহলে সাইন 0 ভ্যালু কত হয়? 0, প্লাস কস 0 ভ্যালু কত হয়? 1, মাইনাস 3 সাইন 0 বসালে হচ্ছে 0, প্লাস কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমরা কী পেলাম? দেখো 2 মাল্টিপ্লাইড বাই 1 মানে 2, আর 3 মাল্টিপ্লাইড বাই 3 মানে 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 3 মাইনাস 2 মাইনাস 3, তাহলে মানে এখানে -1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশান নাম্বার 2 এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের যে অঙ্কগুলো থাকবে আর যাদের অপশানগুলো যখন আমাদের নিউমেরিক্যালস থাকবে অর্থাৎ সংখ্যায় থাকবে তখন আমরা সবসময় ট্রাই করব ভ্যালু পুটিং মেথডের সাহায্য করা। এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা বেশি রাশিটাও ভাঙতে হবে না, আবার খুব অল্প সময়ের মধ্যে অঙ্কটা আমরা সলভ করে নিতে পারি। দুটি টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব হচ্ছে 40√3 মিটার। দ্বিতীয় টাওয়ারের শীর্ষ থেকে দেখা হলে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। দ্বিতীয় টাওয়ারের উচ্চতা যদি 130 মিটার হয় তাহলে প্রথম টাওয়ারের উচ্চতা কত হবে? তো এখানে আমাদের দুটো টাওয়ার দেওয়া আছে, তাদের মধ্যে অনুভূমিক দূরত্ব। তো প্রথম টাওয়ারটা হচ্ছে এইটা আর সেকেন্ড টাওয়ারটা হচ্ছে এইটা। তাহলে বলেছে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণ, মানে হচ্ছে দ্বিতীয় টাওয়ারটা হচ্ছে উঁচু, যেখান থেকে দেখলে আমাদের প্রথম টাওয়ারের যে শীর্ষের অবনতি কোণ সেইটা হচ্ছে 30 ডিগ্রি হয়। তাহলে এইখানে যে কোণটা দেওয়া আছে সেটা 30 ডিগ্রি, আর অবনতি কোণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এই কোণটা, মানে উপর থেকে নিচে দেখার সময় কোণটা। আর এইটা যেহেতু অবনতি কোণ অর্থাৎ একান্ত কোণ, তার জন্য এই কোণটার ভ্যালু যা হবে এই কোণটার ভ্যালু তাই, তার জন্য আমি ডাইরেক্ট লিখেছি। তাহলে এইটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি। তাদের মধ্যে যে অনুভূমিক দূরত্ব সেইটা হচ্ছে আমাদের 40
√3 মিটার। আর উঁচু যে টাওয়ারটা আছে সেইটার যে ডিস্টেন্স বা সেইটার যে হাইট সেটা দেওয়া আছে 130 মিটার। তার মানে এই যে পুরো ডিস্টেন্সটা সেইটা আমরা দেওয়া আছে কত, 130 মিটার। এবার বলেছে ছোট টাওয়ারটির উচ্চতা। ছোট টাওয়ারটির উচ্চতা মানে আমরা এইখানটা হচ্ছে 40√3, তার মানে এই যে ডিস্টেন্সটা সেইটা আমরা লিখতে পারি কত, 40√3। আর ছোট টাওয়ারটির উচ্চতা যদি x ধরি, তাহলে এইটুকু যদি x হয়, তাহলে এই বাকিটুকু কত হবে, 130 মাইনাস এক্স। তাহলে এই যে ডিস্টেন্সটা সেইটা আমরা লিখতে পারি কত, 130 মাইনাস এক্স। এবার এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম এ বি সি, একটা ট্রায়াঙ্গেল পেলাম, তাহলে এখান থেকে আমরা এক্সট্রাক্ট যদি করি, তাহলে এ বি সি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই বিসি যেটা আছে সেটা হচ্ছে 40√3, আর এইটা হচ্ছে 130 মাইনাস এক্স, আর এখানে যে কোণটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি পেয়েছি। এবার ট্যান থিটা যদি ফর্মুলা বসাই, তাহলে আমরা লিখতে পারি কত, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে আমরা লিখতে পারি 130 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40√3 ইজ ইকুয়াল টু ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, আবার ট্যান 30 মানে হচ্ছে 1/√3। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি 130 মাইনাস এক্স ডিভাইডেড বাই 40√3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। √3 যদি কাটি, তাহলে এখানে আমরা কিছু না মানে 1 ধরতে পারি, তাহলে 130 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 130 মাইনাস 40, তার মানে আমরা লিখতে পারি কত, 90 মিটার হচ্ছে আমাদের ছোট যে টাওয়ারটি সেটা, অর্থাৎ প্রথম যে টাওয়ারটি তার উচ্চতা। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক উত্তর। বলেছে যদি x/y = 4:9 হয়, তাহলে 9x + 4y এবং 18x + 3y এর ভ্যালু খুঁজে বার করতে হবে। তাহলে x/y = 4:y মানে আমরা লিখতে পারি x/y = 4/9, বা এখানে আমরা x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 9 বসিয়ে এই রাশিটার ভ্যালুটা বার করতে পারি। তাহলে 9x + 4y ডিভাইডেড বাই 18x + 3y। তাহলে 9 মাল্টিপ্লাইড বাই এক্স এর ভ্যালু হচ্ছে 4, তার মানে 4 9 36, প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, তার মানে হচ্ছে 4 9 36। আর নিচে কত হবে, 18 গুণিত 4 তার মানে হচ্ছে 72, প্লাস 3 গুণিত 9 তার মানে হচ্ছে 27। তাহলে উপরে 36 36 মানে হচ্ছে 72, আর নিচে হচ্ছে কত, 27 আর 72 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাবো কত, 99। তাহলে 9 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 9 দিয়ে ডিভাইড করলে উপরে 8 আর নিচে হচ্ছে 11, তাহলে 8/11। তার মানে এই যে রেশিওটা আমাদের চেয়েছিল সেইটার ভ্যালু হবে 8:11, যেটা আমাদের অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এ এবং বি একটি কাজ যথাক্রমে 40 দিন এবং 60 দিনে সম্পন্ন করতে পারে। তারা কিছুদিন একসাথে কাজ করে এবং বি কিছুদিন পরে কাজটি ছেড়ে দেন। যদি এ বাকি কাজ 10 দিনে শেষ করে, তাহলে বি কতদিন পরে বা কতদিন কাজ করার পরে কাজটি ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এখানে আমাদেরকে বলেছে এ কাজ করে 40 দিনে, বি কাজ করে কত দিনে, 60 দিনে। তাহলে 40 এবং 60-এর যদি লসাগু বার করি তাহলে সেটা হয় 120, তাহলে 120 আমরা পেলাম টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি হবে 3 এবং বি এর এফিসিয়েন্সি হবে 2। তারপর বলেছে এ হচ্ছে বি কিছুদিন কাজ করার পরে কাজ ছেড়ে দেন এবং শেষ কাজ যেটা ছিল সেটা ছিল এ 10 দিনে কাজটি কমপ্লিট করে। তাহলে 10 দিনে এ টোটাল কত কাজ কমপ্লিট করে, তাহলে এ মাল্টিপ্লাইড বাই 10 যদি করি, তাহলে এর এফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই 10, তার মানে হচ্ছে 10 দিন যে একা এ কাজ করেছে সেখানে সে কাজ করেছে টোটাল 30 ইউনিট। তাহলে 120 ইউনিটের মধ্যে এ কাজ করেছে 10 দিনে 30 ইউনিট। তাহলে আমাদের টোটাল যে কাজ বাকি ছিল প্রথমে করেছিল সেই প্রথমে একসাথে কাজ করেছিল তারা 90 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, যে প্রথমে এ প্লাস বি কাজ করেছিল, তাহলে এ প্লাস বি টোটাল কাজ করেছিল কতদিন, এ প্লাস বি টোটাল কাজ করেছিল ধরলি আমি এক্স দিন। তাহলে এ প্লাস বি টোটাল এক্স দিন কাজ করে আমাদের টোটাল কাজ করেছিল 90 ইউনিট। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। মানে এ যদি 10 দিনে 30 ইউনিট কাজ করে, তাহলে একা 30 দিনে 10 দিনে 30 ইউনিট কাজ করা মানে বাকি যে কাজটা সেটা এ এবং বি একসাথে করেছিল। তাহলে এ এবং বি একসাথে কাজ করেছিল কতদিন, এক্স দিন, সেটা আমাদেরকে বার করতে বলেছে। সেই কাজটার পরিমাণ ছিল 90 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই এক্স দিন ইজ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত, 5x ইজ ইকুয়াল টু 90। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের কত, 90 ডিভাইড বাই 5, তাহলে 5 18 90। তাহলে এখানে হচ্ছে 18 দিন হচ্ছে বি আর এ একসাথে মিলে কাজ করেছিল। তাহলে বলেছে বি কতদিন কাজ করেছে, তাহলে বি এখানে 18 দিন কাজ করেছিল, যেটা আমাদের অপশন নাম্বার 2 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। একজন ব্যক্তি ট্রেনে 400 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করেন, যা 75 কিলোমিটার/ঘন্টা বেগে চলে এবং 50 কিলোমিটার/ঘন্টা গতিতে ফিরে আসে। তাহলে পুরো যাত্রার জন্য তার গড় গতি কত। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে 400 কিলোমিটার যে যাত্রাটা সেইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ সে যাওয়ার সময় 420 কিলোমিটার গেছে এবং আসার সময়ও 420 কিলোমিটার আছে। এই ক্ষেত্রে যখন ডিস্ট্যান্সটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, ডিস্ট্যান্সটা অপরিবর্তিত থাকবে এবং আমাদের দুটি গতি অর্থাৎ যাওয়ার গতি এবং আসার গতি যখন দেওয়া থাকবে, তখন গড় গতি যে বার করার যে ফর্মুলা সেইটা আমরা শর্টকাটে লিখতে পারি
2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে যাওয়ার গতি বা আসার গতি এবং ওয়াই হচ্ছে যাওয়ার গতি বা আসার গতি, যে কোনো একটা ধরবো। তাহলে এখানে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে ভ্যালু যদি আমরা পুট করি তাহলে 2 মাল্টিপ্লাইড বাই এক্স মানে যদি যাওয়ার গতিটা অর্থাৎ 75 ধরি, মাল্টিপ্লাইড বাই আসার গতি হচ্ছে আমাদের 50 দেওয়া আছে, আর 75 আর 50 যদি অ্যাড করি তাহলে এখানে আমাদের 125 পাবো। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে 125কে 25 দিয়ে কাটলে পাবো 5, আর 25 দিয়ে যদি 50কে কাটি তাহলে পাই 2, আবার 5 দিয়ে যদি 75 কাটি তাহলে পাই 15। তাহলে 15 আর মাল্টিপ্লাইড বাই 4, তার মানে এখানে আমাদের অ্যাভারেজ যে স্পিড সেটা পেয়ে যাচ্ছি 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। এইটা দিয়েছে সিম্পলিফাই থেকে, তো আমরা উপরে এবং নিচে পরস্পর সিম্পলিফাই করব, আর অফ মানে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই, সেটা লিখব। তো এখানে দেখো 25 প্লাস 3 মাল্টিপ্লাইড বাই 8, তাহলে এখানে লিখব 3 মাল্টিপ্লাইড বাই 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 27 মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই 8 মাইনাস 4। তাহলে উপরে যদি সমাধান করি তাহলে কত হবে, আগে মাল্টিপ্লিকেশানে কাজ হয় বডমাসের নিয়ম অনুযায়ী, তাহলে এখানে লিখব 25 প্লাস 3 8 24 মাইনাস 4 ডিভাইডেড বাই 27 মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই এইটা মাইনাস করলে হচ্ছে 4। তাহলে দেখো এইটা হচ্ছে 20, 20 আর 4 যদি আমরা 20 আর 25 যদি অ্যাড করি তাহলে এখানে পাই 45, আর 27 মাইনাস 3 4 12, তার মানে আমরা লিখতে পারি 45, আর নিচে হচ্ছে কত 15। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে পাই 3, তাহলে 3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই যে অঙ্কটা করণী থেকে দিয়েছে, তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো দেখো, উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী পাবো, তো উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে এইখানে যে বড় যে পাওয়ারটা আছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি 1225 মাল্টিপ্লাইড বাই আন্ডাররুট 32 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু, এদিকে আমরা 7 স্কোয়ার মানে জানি 49, তাহলে এখানে আমরা লিখতে পারি 49 0 0। তাহলে এখানে দেখো 32 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 49 0 0 ডিভাইডেড বাই 1225। এবার এইটাকে যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হবে, 25 দিয়ে বা 5 দিয়ে কাটতে পারো। আমি যদি ডাইরেক্ট 25 দিয়ে কাটি তাহলে 25 হচ্ছে 5-এ হচ্ছে 125 হয়, 125 যাবে না, তার মানে এখানে যদি আমরা 1225কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কত পাবো, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দিয়ে হচ্ছে 100, তারপরে এখানে পাবো 2 2, আর এখানে হচ্ছে 5, তারপরে যদি 9 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2 2 5 মিলে যায়, তাহলে এখানে পাবো 49। তারপরে এইটাকে 49 0 0 আছে যেটা, সেইটাকে যদি আমরা 25 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি তাহলে 49 0 0, এটাকে 25 দিয়ে কাটলে প্রথমে 1 দিয়ে তাহলে 25, তারপরে পাবো এখানে হচ্ছে 4, এখানে পাবো 2, তারপরে 0 240। এইটাকে আমরা 9 দিয়ে যদি কাটার চেষ্টা করি তাহলে 9 দিয়ে কাটলে হচ্ছে 250, 10 দিয়ে 9 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 225, তাহলে এখানে পাবো 5, এখানে 3 হয়ে যাবে 1 0, এখানে হচ্ছে 6 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 150, তাহলে হচ্ছে 196। আবার যদি আমরা কাটাকাটি করে কত দিয়ে যাব, এইখানে দেখো 7 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো 7, আর 7 দিয়ে কাটলে 7 দিয়ে হচ্ছে 14, আর 27টা হচ্ছে 56, অর্থাৎ 28, আর 7 দিয়ে যদি আবার 28 কাটে তাহলে পাই 4। তাহলে এখানে কী পেলাম দেখো, 32 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম 4। এবার যদি আবার যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে এখানে আমরা কত লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি রুটটা উঠে যাবে, তার মানে এখানে আমরা লিখতে পারি 32 বাই এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 16, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 32 বাই 16, তার মানে হচ্ছে 2, অর্থাৎ এখানে আমাদের এক্সের যে ভ্যালুটা বার করতে বলেছিল সেটা হচ্ছে 2 পেয়ে যাবো, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ত্রিভুজ এবিসিতে বলেছে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 6 এবং এসি ইজ ইকুয়াল টু যদি 8 সেন্টিমিটার হয়, আবার বলেছে যদি এডি বিসির উপর লম্ব হয় তাহলে এডি এর সমান কোন ভ্যালুটা হবে সেটা বার করতে বলেছে। তো প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব, তাহলে এইটা হচ্ছে এ বি সি, আবার বলেছে এডি বিসির উপর লম্ব, তাহলে এডি বিসির উপর লম্ব, তাহলে এইটা হচ্ছে এডি। এবার বলেছে আমাদেরকে এবি দেওয়া আছে 6 সেন্টিমিটার, এসি দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে আমরা পিথাগোরাস, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেহেতু আমাদেরকে বলেছে এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা আরামসে বিসি কত হবে, বিসি হবে আমাদের আন্ডাররুট এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে এখান থেকে এ বি স্কোয়ার মানে কত হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64, এইটা মানে হচ্ছে আন্ডাররুট 100, তার মানে আমরা লিখতে পারি কত 10 সেন্টিমিটার, অর্থাৎ আমরা বিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি কত 10 সেন্টিমিটার। এবার বলেছে এডির ভ্যালু কত হবে, এডির ভ্যালু মানে আমরা লিখতে পারি কি দেখো,
প্রথমে যদি আমরা পুরো ধরো এডিটা নেই তার মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা এবিসি পুরো ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলটার যা ক্ষেত্রফল, সেই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল আমরা কী করে বার করতে পারি, হাফ ইন্টু ভূমি মানে কত এ বি, উচ্চতা মানে কত এই ক্ষেত্রে এসি, এইটা হচ্ছে আমরা এক ক্ষেত্রে এর এরিয়া বার করলাম। আবার যদি আমরা ত্রিভুজটির বিসিকে যদি ভূমি ধরি এবং এডিকে যদি উচ্চতা ধরি তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে সেটা হচ্ছে ত্রিভুজের ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি মানে আমরা ধরেছি বিসি, আর উচ্চতা মানে যদি আমরা এডিকে উচ্চতা ধরি তাহলে সেটাও একটা ত্রিভুজটির উচ্চতা। তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো টার্মে আমরা দুটো উচ্চতা ধরে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বার করলাম, আর সেটা যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি তার জন্য দুটো টার্মের যে ভ্যালু সেটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে হাফ হাফ বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল। এ বির যে ভ্যালু সেটা আমরা পেয়েছিলাম 6, আর এসির যে ভ্যালু সেটা আমরা পেয়েছিলাম দেওয়া ছিল 8, ইজ ইকুয়াল টু বিসি মানে আমরা কত পেয়েছি, বিসি মানে পেয়েছি 10, আর এডির যে ভ্যালু সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এডি ইজ ইকুয়াল টু এ ডি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 হচ্ছে 48 ডিভাইডেড বাই 10, তার মানে হচ্ছে 4.8 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের এডির ভ্যালু, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোনো একটি পূর্ণ সংখ্যা এমকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট হয় 5। আবার বলেছে 7m-কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট কত হবে। তো এই অঙ্কটা একটু বুঝতে হবে যে কোনো পূর্ণ সংখ্যার যখন আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করে অবশিষ্ট বা ভাগশেষ পাই তখন আমরা লিখতে পারি কি, আমরা জানি যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। এইটা তো আমরা সবাই জানি, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে এম, তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভাজক মানে যে ভাগ করে, তাহলে এখানে আমরা লিখতে পারি 8, আর ভাগশেষ যেটা জানি না সেটাকে যদি আমরা পি ধরি তাহলে 8 মাল্টিপ্লাইড বাই পি, আর এখানে ভাগশেষ বা অবশিষ্ট আমাদেরকে বলা আছে 5। তাহলে এমকে আমরা এইভাবে লিখতে পারি, যেখানে ভাগফলটা আমরা নিজে থেকে একটা ধরলাম। এবার বলেছে এইখানে 7m-কে ডিভাইড করতে হবে 8 দিয়ে, তাহলে 7m মানে এই সংখ্যাটাকে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করি বাম দিকে, তাহলে এইটাকে আমাদের 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ডান দিকে, তাহলে 8 মাল্টিপ্লাইড বাই পি প্লাস 5, তাহলে এইটা হচ্ছে। এবার এই 7m-কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি বাম দিকে তাহলে সেইটাকে আমাদের ডান দিকেও ভাগ করতে হবে। তাহলে এইটা দেখো আমরা 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 7 8 হচ্ছে কত 56, আর তার সাথে পি মাল্টিপ্লাই, আর 5 সাথে হচ্ছে 35, আর সেইটাকে পুরোটাকে ভাগ করতে হবে 8 দিয়ে। এবার দেখো 56 পি যেই টার্মটা আছে এটাকে যদি আলাদা করে লিখে নিই তাহলে 56 পি ডিভাইডেড বাই 8 প্লাস 35 ডিভাইডেড বাই 8। এবার 56 পি যেটা আছে সেইটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু যাই হোক না কেন, এই 56 যেখানে আছে সেইটা হচ্ছে আমাদের 8-এর মাল্টিপল, অর্থাৎ 56 সাথে যদি আমরা পি এর ভ্যালু 1 নিই তাহলে সেটাও 8 দিয়ে ভাগ যায়, 56 সাথে পি এর ভ্যালু যদি 9 নিই তাহলে সেটাও আমাদের 8 দ্বারা ভাগ যায়। তার মানে যেহেতু 56-র মধ্যে একটা 8 লুকিয়ে আছে তার মানে এই পুরো টার্মটা হচ্ছে আমাদের 8 দিয়ে ডিভাইড করা যাবে। কিন্তু 35/8 যে টার্মটা আছে সেই 35-কে আমরা কিন্তু 8 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারি না, তার জন্য এখানে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ যেটা থাকবে সেটা এই টার্ম থেকে আমরা পাবো। এবার দেখবো 35-কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের অবশিষ্ট কত থাকে, 3 8 হয় 24, 4 8 32, তাহলে 4 8 যদি ভাগ দিই তাহলে হচ্ছে 32, আর এখানে হচ্ছে 3 অবশিষ্ট থাকে। তাহলে 35-কে যদি 8 দিয়ে ভাগ দিই 3 অবশিষ্ট, তার মানে পুরো অঙ্কটার ক্ষেত্রে আমরা 7m-কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, যেটা আমাদের অপশন নাম্বার 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই অঙ্কটা আমাদেরকে দিয়েছে সিম্পলিফিকেশান থেকে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। তো বদমাশের যে নিয়ম সেই অনুযায়ী আমরা প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজটা সলভ করব। তাহলে এখানে দেখো কি আছে 11 মাইনাস 12 ডিভাইডেড বাই 3, তার মানে এখানে আমরা লিখতে পারি 12-কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমরা পাবো 4, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর ফার্স্ট ব্র্যাকেটে এটা যদি মাইনাস করি তাহলে এখানে পাই 7, তাহলে এখানে হচ্ছে আমাদের কত আছে দেখো। এবার যদি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করি তাহলে 84 ডিভাইডেড বাই 4 অফ 3, তার মানে আমরা লিখতে পারি 4 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে এটা আমরা লিখতে পারি কত 12। অফের কাজ যেহেতু আগে হয় তার জন্য সেইটাকে মাল্টিপ্লাই করে আমরা বসিয়ে দিলাম, মাইনাস এখানে আছে 7। এবার দেখো 84 থেকে যদি আমরা 84-কে যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 7 12 হয় 84, তাহলে এখানে আমরা কত পাবো 7, আর এখানে -7, তাহলে এইটা আমরা ক্যান্সেল আউট করে দিয়ে এখানে লিখতে পারি 0। তাহলে এখানে আমরা টোটাল পার্টটা যদি লিখি তাহলে 2 4 5 মাইনাস 1 3 5, আর তার সাথে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে পুরো টার্মটার ভ্যালু আমরা পেয়েছি 0। তাহলে এইটা আমরা লিখতে পারবো 2 4 5 মাইনাস 1 3 5, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, এখানে পাবো 0, 4 থেকে 3 মাইনাস করলে 1, 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 1, তাহলে এখানে আমাদের 110 হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার 1-এ দেওয়া আছে। 10% চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তারপরে বলেছে সুদ যদি অর্ধবার্ষিক গণনা করা হয় তাহলে এখানে বলেছে আরও 1762 টাকা বেশি পাওয়া যায়। তাহলে বিনিয়োগ করা যে আসল সেই আসলের পরিমাণটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখানে আমাদেরকে দুটো কেস বলেছে, 2 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করা হয়েছে আর সেই টাকাটা যদি আমাদের ইয়ারলি 2 বছর
নিয়োগ করা হয়। আর বলেছে সেই টাকাটাই যদি আমাদের অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাস এর গ্যাপে গ্যাপে যদি আমাদের চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল সুদের যে পার্থক্য সেইটা বলা আছে 1762। তাহলে এখানে আমাদেরকে বলা আসলে পার্থক্য। তাহলে যখন আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে তখন আমাদের এক বছরের সুদ হচ্ছে 10%। তাহলে 2 বছরে আমাদের টোটাল 10%-এর এফেক্টিভ সুদ কত হবে সেইটা বার করার ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা কাজে লাগাবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এফেক্টিভ বা আমাদের টোটাল আসল যে সুদের যে চেঞ্জ সেই চেঞ্জটা বার করে রয়েছে আমরা ফর্মুলাটা ইউজ করি। তাহলে 2 বছরের জন্য যখন 1 বছরের চক্রবৃদ্ধি হিসেবে লাগাচ্ছি 6 মাসের না 1 বছরে, তখন আমাদের যে সুদের যে এফেক্টিভ রেট সেটা আমাদের হবে 10 প্লাস 10 প্লাস 10 মাল্টিপ্লাইড বাই 10 আর এখানে হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে 10 প্লাস 10 আর এখানে হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে টোটাল আমাদের 21% সুদ পাচ্ছি যখন আমাদের সুদের হারটা বার্ষিক হচ্ছে। এবার আমরা দেখব সুদের হারটা যখন অর্ধবার্ষিক হচ্ছে তখন আমাদের এফেক্টিভ যে সুদের হার সেটা কত হচ্ছে। 1 বছরে যদি 10% হয় তাহলে 6 মাসে অর্থাৎ অর্ধবার্ষিক হারে সেই হারটা কত হবে 10/2, তার মানে হচ্ছে 5%। এই 2 বছরের জন্য আমাদের 6 মাস কত আসে 2 ইয়ার্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 মান্থস প্লাস 6 মান্থস প্লাস 6 মান্থস প্লাস 6 মান্থস, অর্থাৎ টোটাল আমাদের যে সেকশন বা পোর্শন টাইম গ্যাপ সেইটা আমাদের 6 বার হবে, অর্থাৎ 5%-এর 4 বার হবে, অর্থাৎ 5%-এর আমাদের টোটাল 4টে টাইম স্লটের জন্য এফেক্টিভ যে রেট অফ ইন্টারেস্ট সেটা কত হবে আমাদের বার করবো কী করে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100 ফর্মুলা ইউজ করে। তাহলে 5%-এর জন্য 4 বার বার করতে হবে। তাহলে প্রথমে 2 বার 5% করে যদি বার করি তাহলে 5 প্লাস 5 আর উপরে হবে 5 মাল্টিপ্লাইড বাই 5 আর নিচে হবে 100। তাহলে এখানে কত পাবো 10 প্লাস এখানে পাবো 25/100, তার মানে হচ্ছে 0.5। এইটা হচ্ছে আমাদের 10.25। এইরকমই যদি আবার যদি 2 মাসের জন্য বার করি দুই সেকশন অর্থাৎ 6 মাসের জন্য বার করি তাহলে এখানে আমরা পাবো 5 মাল্টিপ্লাইড বাই 5 আর এখানে পাবো 100। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 10 মাল্টিপ্লাইড বাই 25। তাহলে এইটা হলো 1 বছর, এইটা হলো 1 বছর, এখানে হচ্ছে 6 মাস আর এইখানে হচ্ছে 6 মাস, তার মানে হচ্ছে এইটা হচ্ছে 1 বছর, এইটা হচ্ছে 1 বছর। আবার এই 1 বছর যেটা পেলাম সেইটা আবার তাদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লাগাবো এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা লাগাবো। তাহলে এখানে আমাদের এক্সের ভ্যালু 10.25, ওয়াইয়ের ভ্যালু 10.25। তাহলে এইটা বসাও। তাহলে উপরে হবে কত আমাদের 10.25 মাল্টিপ্লাইড বাই 10.25 আর নিচে হবে 100। 10.25 যদি অ্যাড করি তাহলে 20.5 25 হবে, তাহলে 20.5 আর 10.25 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের আসে কত, এইটা আমাদের আসে 105.0625 আর ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা লিখতে পারি 20.5 প্লাস এইটাকে যদি পয়েন্ট হিসেবে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি 100 দিয়ে ডিভাইড করলে 1.050625। তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো দেখো, অ্যাড যদি আমরা এটা করি তাহলে এখানে আমরা পাবো 20 আর তার সাথে 1টা অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাবো 21.5500625। এইটা হচ্ছে আমাদের যদি 5% হারে হয় অর্ধবার্ষিক হারে তাহলে এইটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, আর যদি 10% হারে 2 বছরে হয় তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এইটাও 2 বছর, এইটাও 2 বছর, এটা হচ্ছে বার্ষিক আর এইটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক হারে। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেইটা আমরা পার্সেন্টেজে কত পাবো 21.550625 থেকে যদি আমরা 21% বাদ দিই তাহলে এখানে আমরা কত পাবো 0.550625%। এই পার্সেন্টেজের যে ভ্যালু সেইটা আমাদেরকে টাকায় দেওয়া আছে 1762 টাকা। তাহলে এখান থেকে আমাদের আসলে পরিমাণ অর্থাৎ 100%-এর ভ্যালু কত হবে, তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু মানে আমরা লিখতে পারি 1762 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 0.550625। এইটার ভ্যালু যদি আমরা বার করতে পারি তাহলে আমরা আসলে পরিমাণটা পেয়ে যাব। এইটা যদি ফাইনালি ক্যালকুলেট করা হয় তাহলে 100%-এর ভ্যালু আমরা পাই অপশন নাম্বার ডি এ যেটা আছে অর্থাৎ 3,20,000। এইটা আমরা পেয়ে যাবো পি এর ভ্যালু অর্থাৎ 100%-এর ভ্যালু। তাহলে এইটা হয়ে যাবে আমাদের ফাইন্ড দ্য সাম ইনভেস্টেড, মানে এইটা আমাদের ইনভেস্ট করা হয়েছিল, অর্থাৎ এখানে আমাদের অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর।